Hello students, welcome to our channel ARES. আজকে আমরা ইন্ডিয়ান পলিটির প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার চ্যাপ্টারের কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করব। আচ্ছা, ডিসকাস করার আগে ছোট্ট করে একটা প্রেসিডেন্ট নিয়ে ইন্ট্রোডাকশন করলে আমাদের শুরুটা বোধহয় করতে একটু সুবিধা হবে। ফার্স্ট, প্রেসিডেন্ট। তাহলে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টটা কি ধরনের গভর্নমেন্ট এটা আগে জানা দরকার। সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম চলে। এই পার্লামেন্টারি সিস্টেমে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা পার্লামেন্টারি সিস্টেম, এখানে প্রেসিডেন্ট হেড অফ দ্য স্টেট হিসেবে কনস্টিটিউশনে বলা আছে। তাহলে হেড অফ দ্য স্টেট, এবার হেড অফ দ্য স্টেটটা কি? আমরা জানি প্রাইম মিনিস্টার কি, উনি হেড অফ দ্য গভর্নমেন্ট, বাট প্রেসিডেন্ট এখানে শুধুমাত্র হেড অফ দ্য স্টেট নয়, ইনি হচ্ছেন এখানে নমিনাল হেড, যেটাকে আমরা ডিজিওর বলে থাকি। আর এখানে প্রাইম মিনিস্টার হেড অফ দ্য গভর্নমেন্ট হয়, তাকে আমরা বলবো ডি ফ্যাক্টো। তাই এটা বোঝা গেল যে হেড অফ দ্য স্টেট যদি নমিনাল হয় তাহলে তাকে আমরা ডিজিওর বলবো, আর যেহেতু প্রাইম মিনিস্টার এখানে হেড অফ দ্য গভর্নমেন্ট তাই তাকে আমরা ডি ফ্যাক্টো বলবো। আরেকটা বলা হয় প্রেসিডেন্টকে, সেটা হচ্ছে সেরিমোনিয়াল সেরিমোনিয়াল হেড। আচ্ছা, সেরিমোনিয়াল হেডটা কি? সেরিমোনিয়াল হেড হচ্ছে কনসিডার করা হয় representative of an institution but has very little authority or influence, hence do not control policy in any aspect of the executive government of state. ইনি কোন একটা ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করে, ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এবার এনার অথরিটি কেমন থাকবে? লিটিল, ভেরি লিটিল অথরিটি। আর কি, কোন রকমের ডাইরেক্ট কন্ট্রোল থাকবে না। ডাইরেক্ট কি, কোনো ধরনেরই কন্ট্রোল থাকবে না পলিসি মেকিং এ। কন্ট্রোল ইন পলিসি মেকিং হলো। এরপরে আসা যাক, যেটা হচ্ছে প্রেসিডেন্ট আমাদের কোন আর্টিকেলে এবং কোন চ্যাপ্টারতে দেওয়া আছে কনস্টিটিউশনে। তাহলে কনস্টিটিউশনের চ্যাপ্টার 1, তাহলে কি জানি কনস্টিটিউশনের চ্যাপ্টার 1 আর পার্ট 5 এ আমরা প্রেসিডেন্টের যে সমস্ত কোয়ালিফিকেশন, ইলেকশন, ইমপিচমেন্ট, এই রিগার্ডিং যে সমস্ত প্রভিশন রয়েছে সেগুলো আমাদের এখানে চ্যাপ্টার 1 পার্ট 5 এ আলোচনা করা আছে। আচ্ছা, কি কি আছে এখানে? তাহলে কোয়ালিফিকেশন, ইলেকশনের প্রসিডিওরও দেওয়া রয়েছে, ইমপিচমেন্ট এটসেট্রা। এবার শুধুমাত্র পার্ট 5 এ প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করেন। অল টোটাল যদি আমি দেখি না, পার্ট 5 এ আমরা দেখব এখানে যে কজন এক্সিকিউটিভ রয়েছে আমাদের কনস্টিটিউশনে, প্রত্যেকটা এক্সিকিউটিভ নিয়ে, ইউনিয়ন এক্সিকিউটিভ, তাদের নিয়ে আলোচনা করা রয়েছে। ফার্স্ট কে রয়েছে? ফার্স্ট রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপর রয়েছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপর রয়েছে প্রাইম মিনিস্টার, দেন কাউন্সিল অফ মিনিস্টার, তারপর কি রয়েছে? তারপর রয়েছে
কাউন্সিল অফ মিনিস্টার, তারপর অ্যাটর্নি জেনারেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এই পাঁচটা আমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো, কারণ এগুলো অপশন দিয়ে 1 2 3 or 2 3 বা 4 কোনটা কি এরকম ভাবে অল্টারনেট করে আসতেই পারে আমাদের পরীক্ষাতে। এবার আমরা দেখে নিই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওটা কত নাম্বার থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে আছে। সেটা হচ্ছে আর্টিকেল 52 থেকে 62। এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যেটা আমাদের প্রেসিডেন্টের অফিস, টার্ম অফ প্রেসিডেন্সিয়াল অফিস, ইমপিচমেন্ট, ইলেকশন, দ্য প্রসিডিওর অফ ইলেকশন, এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। আবার দেখবো কিছু কিছু প্রেসিডেন্টের ইমলিউমেন্টস, অ্যালাউমেন্টস যেগুলো রয়েছে, রিনিউমারেশন, এগুলো একটা অন্য আর্টিকেলে রয়েছে। 72 তে গেলে আমরা পার্ডনের ম্যাটার দেখতে পারবো। তাছাড়াও প্রেসিডেন্টের বিভিন্ন ধরনের যে পাওয়ার্স গুলো থাকে, যেমন ধর ফিনান্সিয়াল পাওয়ার, প্রেসিডেন্টের কিছু পাওয়ারও তো থাকে, যেমন ফার্স্ট ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার, দেন লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, এটসেট্রা, এগুলো আছে। এগুলো অন্যান্য আর্টিকেলে এগুলো আরো ডিটেলস করে দেওয়া রয়েছে। আচ্ছা, এতটা বোঝা গেছে, এবার তাহলে আমরা কোশ্চেনের মধ্যেই যাই। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন ইজ ভেরি ভেরি ইজি। হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এভরিওয়ান নোজ ইট, দ্রৌপদী মুর্মু। কিন্তু আমাদের এখানে যে ইনফরমেশন গুলো সাইডে রাখতে হবে সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট ইন্ডিয়ার? 15th, 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো। আচ্ছা, এই যে আমরা জানি যে আমাদের প্রেসিডেন্ট থাকবে ইন্ডিয়াতে, তাহলে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? এটা জানতে হবে, এটা আর্টিকেল 52 তে এটা দেওয়া রয়েছে। এটা গেল। আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো আমাদের, আচ্ছা এটা একটু লিখে নেবে। দেন আমাদের যদি বলি লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট কে, যদি বলি লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, এটা সকলেরই জানা কম বেশি, রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, যদি এনার টেনিওরটা দেখা যায় 12 বছর, কিন্তু ইনি অ্যাজ প্রেসিডেন্ট সার্ভ করেছেন ইন্ডিয়াকে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্টকে। শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, শর্টেস্ট সার্ভিং প্রেসিডেন্ট হলেন জাকির হোসেন। জাকির হোসেন ছিল হচ্ছে থার্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটাও আসে অনেক সময় কোশ্চেনে, বিশেষ করে এসএসসি যদি তোমরা এমটিএস সিজিএল এগুলো দাও না, এই কোশ্চেন গুলো খুবই প্রমিনেন্ট। এনার যে টেনিওরটা ছিল সেটা হচ্ছে 1967 থেকে 69 অব্দি। ইনি হচ্ছেন ফার্স্ট প্রেসিডেন্ট যিনি কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন, ফার্স্ট টু ডাই ইন অফিস। ইনি হচ্ছেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। আরেকটা জিনিস দেয়, হ্যাঁ, জাকির হোসেন কত সালে কিন্তু ভারত রত্ন পেয়েছে? হি গট ভারত রত্ন ইন 1963। ওকে, আচ্ছা এখানে এতটা ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টার্ম ডিউরেশন
অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটাও জানো সকলে 5 ইয়ার্স, কিন্তু কোশ্চেন এখানে এটা মেন নয়, এটা আমাদের দেখতে হবে এই যে টার্ম ডিউরেশন এটা দেওয়া আছে কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল 56। এখানে কি বলা আছে, President shall hold office for a term of 5 years from the date on which he enters upon his office. তিনি যেদিন থেকেই ঢুকছেন, যেদিন থেকেই এন্টার করছেন অফিসে, সেদিন থেকেই 5 ইয়ার্স থাকবেন তিনি প্রেসিডেন্ট। আচ্ছা, এখানে একটু আলোচনার বিষয় সেটা হচ্ছে আর্টিকেল 56 এর ক্লজ 1 এ এই জিনিসটা দেওয়া আছে। আবার আর্টিকেল 56 এ কিন্তু প্রেসিডেন্ট যখন হয়তো রিজাইন করছে, প্রেসিডেন্ট যখন রিজাইন করছে তখন কার কাছে দেবে রিজাইনটা, কাকে অ্যাড্রেস করবে, কার আন্ডারে দেবে, রাইটিংটা দেবে কার কাছে, ভাইস প্রেসিডেন্টের কাছে, কার কাছে দেবে, ভাইস প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা এটা হচ্ছে তোমার আছে তোমাদের আছে 56 এর ক্লজ 1 এর সাবক্লজ এ তে রয়েছে। আচ্ছা, সাবক্লজ বি তে কি আছে, the president may for violation of the constitution he removed from office by impeachment in the manner provided in article 61। তাহলে প্রেসিডেন্টের কিন্তু এখানে ইমপিচমেন্ট হতে পারে, ইমপিচমেন্ট হতে পারে যদি তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেন। প্রসিডিওরটা কার আন্ডারে হবে, প্রসিডিওর আন্ডার আর্টিকেল 61। তাহলে ইমপিচমেন্টের প্রসিডিওরটা কোন আর্টিকেলে দেওয়া রয়েছে, আর্টিকেল 61 এ দেওয়া রয়েছে। ঠিক আছে, আর ইমপিচমেন্ট হতে পারে যদি তিনি কনস্টিটিউশন ভায়োলেশন করেন, তাহলে সেটা কিন্তু দেওয়া রয়েছে ক্লজ 1 এর সাবক্লজ বি তে। ওকে, আচ্ছা, এখানে সাবক্লজ সি তে কি দেওয়া রয়েছে, দ্য প্রেসিডেন্ট শ্যাল নটউইথস্ট্যান্ডিং দ্য এক্সপায়ারেশন অফ হিজ টার্ম কন্টিনিউ টু হোল্ড অফিস আনটিল হিজ সাকসেসর এন্টার্স আপন হিজ অফিস। আচ্ছা, প্রেসিডেন্ট কিন্তু ততদিন অবধি অফিস ভ্যাকেট করবে না, ততদিন অবধি অফিস ভ্যাকেট করবে না যতদিন না নতুন একজন প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আসছেন। যতদিন না নতুন প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আসছেন, এটা কিন্তু সাবক্লজ সি তে দেওয়া রয়েছে। একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 56 এর ক্লজ 2 তে যেটা দেওয়া রয়েছে, 56 এর ক্লজ 2, এখানে বলা রয়েছে, একবার ইংলিশটা বলে আমি তারপর বাংলাটা ট্রান্সলেট করে দিচ্ছি। এনি রেজিগনেশন অ্যাড্রেস টু দ্য ভাইস প্রেসিডেন্ট আন্ডার ক্লজ এ অফ দ্য প্রভিসো টু ক্লজ 1 shall forthwith be communicated by him to the speaker of the house of the people। আচ্ছা, যদি প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট কি করছে, প্রেসিডেন্ট তার রেজিগনেশনটা কার কাছে জমা দিচ্ছেন, প্রেসিডেন্ট কার কাছে জমা দিচ্ছে, ভাইস প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, এবার এটা জমা দেওয়ার আগে কিন্তু প্রেসিডেন্টকে অবশ্যই করে স্পিকার অফ এলএস এর সঙ্গে একটা ডিসকাশন করতে হবে। যে রেজিগনেশনটা দিচ্ছে তার আগে কিন্তু প্রেসিডেন্ট যখনই ভাইস প্রেসিডেন্টের কাছে লেটার জমা দিচ্ছে, তার আগে কিন্তু তার প্রেসিডেন্টের এটা উচিত যে স্পিকারের সঙ্গে একবার আলোচনা করে নেওয়া। এটা গেল আমাদের 56 এর ওভারঅল একটা আইডিয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি, which article of Indian constitution deals with the election of the president। তাহলে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট কোন আর্টিকেল বলো, সেটা হচ্ছে আর্টিকেল 54। এখানে আর্টিকেল 54
এবার দেখা যাক ইলেকশন, এটা তো 54 সোজা। ম্যানার অফ ইলেকশন, ম্যানার অফ ইলেকশন যদি বলি, ম্যানার অফ ইলেকশন সেটা কত হবে 55। আচ্ছা একটা পেজ অ্যাড করে নিই। এবার দেখা যাক 54 কি কি কনসিস্ট করছে। কনসিস্টিং অফ এখানে কি, এখানে মেইন যেটা সেটা হচ্ছে ইলেকটোরাল কলেজ। আচ্ছা এটা দেখো তো ইলেকটোরাল কলেজে কারা কারা থাকতে পারে। ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউসেস অফ পার্লিয়ামেন্ট, সেটা আরএস হবে আর এলএস হবে, লোকসভা রাজ্যসভা। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারপরে কি, ইলেক্টেড মেম্বার্স অফ ইউনিয়ন টেরিটরিজ অফ দিল্লি অ্যান্ড পুদুচেরি। হলো। আচ্ছা এই সবগুলোই কিন্তু ইলেক্টেড মেম্বার্সরা থাকবেন, যে ইলেকটোরাল কলেজটা আমাদের এখানে গঠন হবে। কিন্তু থাকবেন না যারা, সেটা হচ্ছে যারা থাকবেন না, নট কনসিস্টেড অফ, যারা থাকবেন না তারা হচ্ছেন নমিনেটেড যে মেম্বার, নমিনেটেড মেম্বার যারা কোথায়, বোথ হাউস, বোথ হাউসের নমিনেটেড মেম্বার, বোথ হাউসেস নমিনেটেড মেম্বার। তারপর এবার স্টেটে যদি আসো, নমিনেটেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড nominated and elected members of state legislative council if in case of in case state legislative council in case of bicameral house। আচ্ছা যে সমস্ত স্টেটে যেমন ধরো 168 এর মধ্যে পড়ে, 168 মেবি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আনার কথা হচ্ছে যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আনলে ভালো হয়, বা বেশ কয়েকটা স্টেটে যেখানে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে সেখানকার কিন্তু নমিনেট অ্যাজ ওয়েল অ্যাজ ইলেক্টেড দুজনে কেউ কিন্তু এরা ইলেকটোরাল প্রেসিডেন্সিয়াল ইলেকটোরাল কলেজের মধ্যে পড়েই না। আর এদিকে নমিনেটেড মেম্বার যারা বোথ হাউস অফ আরএস এবং এলএস, আরেকটা যারা নমিনেটেড মেম্বার অফ দিল্লি অ্যান্ড পুদুচেরি, নমিনেটেড মেম্বার অফ দিল্লি অ্যান্ড পুদুচেরি। আরেকটা যেটা, এটা হলো এখানে, এখানে যদি দেখি আমরা এই যে ইলেকট্রাল মেম্বার, যারা ইলেক্টেড মেম্বার, যারা দিল্লি আর পুদুচেরি ইলেক্টেড মেম্বার, যারা ইলেকট্রাল কলেজের মধ্যে পড়বে, যারা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পার্টিসিপেট করবে, এই যে আর্টিকেলটা এটা আনা হয়েছে 1992 এর 70তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে।
নেক্সট পেজ। তাহলে 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1992 এর আনা হয়েছে কি, দিল্লি এবং পুদুচেরি ইলেক্টেড মেম্বাররা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পার্টিসিপেট করতে পারে। হলো, কিন্তু এটা 1992 আনা হলেও এটা এফেক্ট হয়েছে 1995 থেকে। ঠিক আছে, দেন তারপর আমরা দেখলাম ম্যানার অফ ইলেকশন। আচ্ছা, একটু জটিল হবে ম্যানার অফ ইলেকশনটা এক্ষুনি বোঝানোর জন্য, এটার জন্য আলাদা আমার 20 মিনিট লাগতে পারে, তো নেক্সট কোশ্চেনে শিফট করাই ভালো। পাঁচে কি বলছে যে ইন কেস অফ দ্য রেজিগনেশন অফ ডেথ অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু বিকেম দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট। অ্যাক্টিং প্রেসিডেন্ট কে হবে, সেটা হবে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট, এটা কোন আর্টিকেলে দেওয়া আছে বলতো? আর্টিকেল গুলো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 65 ক্লজ 2 তে দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট কে আমাদের? ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট কে? ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হচ্ছে ভিভি গিরি। ভিভি গিরি কখন এলো বলতো? উনি এলেন হচ্ছে 1969-এ, যখন জাকির হোসেন মারা গেলেন। উনি তো ফার্স্ট ছিল, একটু আগে পড়লাম, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন যিনি হচ্ছে অফিসে তার টার্ম চলাকালীন মারা গিয়েছিলেন। তাহলে তিনি মারা যেতে তখন ভিভি গিরি চলে এলেন। তারপর আমাদের এখন অব্দি টিল ডেট মোট 3জন অ্যাক্টিং প্রেসিডেন্ট রয়েছে। অ্যাক্টিং প্রেসিডেন্ট একজন হচ্ছেন, ওনার পরে এসছেন হচ্ছে এম হিদায়তুল্লাহ, তারপরে হচ্ছে বিডি জাট্টি। এই 3জন রয়েছেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ বডি ইজ রেসপন্সিবল ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোন বডি তাহলে? একটু আগেই পড়লাম, হচ্ছে বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। বোথ হাউসেস অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট, মানে ইলেক্টেড মেম্বার হবে অবভিয়াসলি, শুধু এরকম হবে না, অবশ্যই এখানে ইলেক্টেড মেম্বার উল্লেখ করতে হবে। কেন? 6। আচ্ছা, আমরা 4-এর কোশ্চেনটা করাইনি। 4-এর কোশ্চেনটা এখানে কি বলেছিল, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদ। একটু আগে দেখলাম আমরা কি, ইনি 12 বছর সার্ভ করেছে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে। এবার কিছু রিলেটেড ইনফরমেশন, যেমন যখন 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি এস্টাবলিশ হলো, তখন ওনাকে ইলেক্টেড করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে। ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আচ্ছা, এনার চেয়ারম্যানশিপের আন্ডার নিচে কমিটি ছিল কয়েকটা, তার চেয়ারম্যানশিপ দিয়েছিলেন, সেটা হচ্ছে ফার্স্ট কমিটি, এর আন্ডারে কয়েকটা কমিটি ছিল, সেখানে তিনি চেয়ারম্যান হয়েছিলেন। যেমন ফার্স্ট হচ্ছে জানি কি অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, দেন রুলস অফ প্রসিডিওর,
রুলস অফ প্রসিডিউর। আচ্ছা, 3 কি হবে? 3 হবে ফিনান্স এন্ড স্টাফ কমিটি। আচ্ছা, 4 হবে এখানে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ ভারতরত্ন পেয়েছিলেন 1962-তে। এনার কয়েকটা বুকস রয়েছে, বুকস গুলো হলো যেমন ইন্ডিয়া ডিভাইডেড, একটা এনার অটোবায়োগ্রাফি ছিল, অটোবায়োগ্রাফির নাম হচ্ছে আত্মকথা। আত্মকথা, এনার অটোবায়োগ্রাফির নাম হলো আত্মকথা। হলো। আচ্ছা, 7 কোশ্চেন। 7 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কোনটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পাওয়ার নয়? ফার্স্ট অপশন কি রয়েছে? টু গ্র্যান্ট পার্ডনস, সেকেন্ড টু অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার, টু ডিসলভ দ্য রাজ্যসভা, টু অ্যাপয়েন্ট গভর্নর্স অফ স্টেট। তাহলে অ্যান্সার কি হবে এখানে? কোনটা পাওয়ার নয়? টু ডিসলভ দ্য রাজ্যসভা। রাজ্যসভা কি কখনো ডিসলভ হয়? হয় না তো। তাহলে উনি কিভাবে ডিসলভ করবেন? এটা ওনার পাওয়ারের মধ্যেই আসে না। আচ্ছা, পার্ডন, পার্ডন যে দেবেন, এটা আর্টিকেল কততে দেওয়া আছে? 72-তে। এটা কি ধরনের পাওয়ার? পার্ডনিং পাওয়ারটা সেটা হলো জুডিশিয়াল পাওয়ার। তারপর অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবেন, এটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। আর্টিকেল 75-এ রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার। আচ্ছা, টু অ্যাপয়েন্ট দ্য গভর্নর অফ স্টেট, এটাও কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে, আর্টিকেল 155। হুম, আর্টিকেল গুলো কিন্তু আমরা একদম ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। হুম, এখানে জুডিশিয়াল পাওয়ারের মধ্যে শুধু পার্ডনিং পাওয়ারটা নেই, পার্ডনিং ছাড়া পার্ডনের মধ্যে অনেকগুলো পার্ট আছে আর কি, যেমন রেমিশন রয়েছে, যেমন ধর পার্ডনিং এর মধ্যে রয়েছে হচ্ছে কমিউটেশন, রেসপাইড, রেমিশন। এগুলো একটা আলাদা আলোচনা করলে নইলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, পার্ডন ছাড়াও লিখে দিই, 72 এর মধ্যে রয়েছে পার্ডন ছাড়াও রয়েছে কমিউটেশন, কমিউটেশন, রেপ্রাইভ, রেসপাইট, রেমিশন। পার্ডনটা কি বলছে? কমপ্লিটলি অ্যাবজলভ অফেন্ডার ফ্রম পানিশমেন্ট। যাই পানিশমেন্ট দিক না কেন, এখানে আমি শুধু পার্ডনটাই বলবো, 4টে পরে আমরা আলোচনা করছি। পার্ডন যাই সে করুক না কেন, তার যা তার সেন্টেন্স, তার জন্য ভার্ডিক্ট দিক না কেন, যে কোনো সেন্টেন্স, সেগুলো পুরোপুরি ভাবে অ্যাবজলভ হয়ে যাবে, সেটা পানিশমেন্ট থাকলে পুরোটা অ্যাবজলভ হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ইন্দো পাকিস্তান ওয়ার অফ 1971? 1971-এ তাহলে কে ছিল? ভিভি গিরি। 1969 উনি অ্যাপয়েন্ট হলেন, তাহলে 1971-এ কে থাকবেন? ভিভি গিরি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 9 কোশ্চেন কি বলছে? 9 কোশ্চেন বলছে, which of the following powers of the president is considered as a nominal power? কোনটা নমিনাল পাওয়ার এখানে? আচ্ছা, গ্র্যান্টিং পার্ডনসটা আমরা এক্ষুনি কি বললাম? জুডিশিয়াল পাওয়ার। অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার, এক্সিকিউটিভ পাওয়ার। ইস্যুইং অর্ডিন্যান্স, এটা কি হবে? লেজিসলেটিভ পাওয়ার। জুডিশিয়াল পাওয়ার, এক্সিকিউটিভ, আর লিখলাম না পুরোটা। আচ্ছা, অর্ডিন্যান্সটা হচ্ছে তাহলে লেজিসলেটিভ পাওয়ার। তাহলে নমিনাল পাওয়ারটা কি হবে এখানে? আর ডিক্লেয়ারিং এমার্জেন্সি, এমার্জেন্সি পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার।
এখানে এমার্জেন্সির মধ্যে হচ্ছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সিও পড়বে, প্রেসিডেন্সিয়াল রুলও পড়বে, আর ফিনান্সিয়াল এমার্জেন্সিও পড়বে। তিনটে এমার্জেন্সি পড়বে, ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল রুল আর ফিনান্সিয়াল এমার্জেন্সি, এই তিনটেই পড়ছে। কিন্তু এখানে যদি বলি আমরা নমিনাল পাওয়ার, সেটা কি হবে? প্রাইম মিনিস্টার, অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার ইজ nominal power of president. Answer is B. আচ্ছা, এখানে অর্ডিন্যান্স ইস্যু করবে কত নম্বর আর্টিকেল? 123 তে আর্টিকেল 123 আন্ডারে তাহলে অর্ডিন্যান্স ইস্যু করবে প্রেসিডেন্ট। আচ্ছা, 123টা নিয়ে একটু ছোট করে আলোচনা করা যাক। আর্টিকেল 123 অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা আবার কি? প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার। কখন আমরা অর্ডিন্যান্স দেখতে পাই প্রেসিডেন্ট অর্ডিন্যান্স মেক করে? কখন দেখি? যখন দেখব both houses are not in session. দুটো হাউসই কোনটা সেশনে থাকবে না। আমরা জানি রাজ্যসভা কি ডিজলভ হয় না? রাজ্যসভা ডিজলভ হয় না। যদি লোকসভা যখন ডিজলভ হয়ে যায়, লোকসভা যখন নট ইন সেশন থাকে, লোকসভা যখন সেশনে থাকে না, তখনই প্রেসিডেন্ট চাইলে অর্ডিন্যান্স কিন্তু জারি করতে পারে। প্রেসিডেন্ট ক্যান মেক অর ইস্যু অর্ডিন্যান্স। এবার দেখি অর্ডিন্যান্স কতদিন অবধি থাকতে পারে। যতক্ষণ না অবধি আমার দেখবো রিঅ্যাসেম্বলি হচ্ছে। আচ্ছা, রিঅ্যাসেম্বলি হওয়ার পর, রিঅ্যাসেম্বলি হওয়ার পর অন্তত পক্ষে 6 সপ্তাহের মধ্যে, 6 উইকের মধ্যে আমাদের কিন্তু পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। যদি হয় তাহলে ওই অর্ডিন্যান্স ওটা হচ্ছে ল হয়ে যাবে, তারপর সেটা এক্সিকিউট করা হবে। আর নইলে প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে কিন্তু অর্ডিন্যান্স উনি উইথড্রন করে নিতে পারেন, এনি টাইম। প্রেসিডেন্ট ক্যান withdraw ordinance. ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? 10এরটা, এটা 123টা গেল। What is the primary role of President of India in the Indian Parliament? To be the head of the ruling party? নয় তো? রুলিং পার্টির হেড কি? টু প্রিসাইড ওভার দ্য প্রসিডিং অফ বোথ হাউস, সেটাও করেন না। টু অ্যাক্ট অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরিজ, ন। টু বি দ্য সেরিমোনিয়াল হেড অফ দ্য স্টেট, তাহলে সেরিমোনিয়াল হেড হিসেবে উনি রোল পালন করেন। কিন্তু এখানে যেটা সেরিমোনিয়াল হেডটা আমি একটু আগে বলে দিয়েছি যে তিনি নাকি ইনস্টিটিউটকে একটা রিপ্রেজেন্ট করে, সেরকম কোনো স্পেশাল পলিসি মেকিং এ তার কোনো ধরনের ভূমিকা থাকে না, বা ডাইরেক্ট কোনো ধরনের ইন্টারভেনশন তিনি করেন না, তখনই আমরা তাকে সেরিমোনিয়াল হেড বলি। 11টা, which of the following is not an condition for someone to be elected as the president of India? তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হবে, মাস্ট বি অ্যাটলিস্ট 35 year old, মাস্ট বি মেম্বার অফ লোকসভা, না এটার দরকার নেই, মাস্ট বি এলিজিবল ফর ইলেকশন এজ মেম্বার অফ দ্য লোকসভা। এটা
এ বি ডি টা তিনটে হবে, কিন্তু এটা হবে না, অ্যান্সার এখানে সিটাই হবে। আচ্ছা, যে কন্ডিশন আমরা দেখতে পাই, যেটা কন্ডিশন, এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? তোমরা কি কন্ডিশন কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? আর্টিকেল 58, আর্টিকেল 58 এ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে বলছে যে মাস্ট বি মেম্বার অফ লোকসভা। কেন? উনি কেন লোকসভার মেম্বার হতে পারবেন না? আচ্ছা, এখানে না একটা কথা রয়েছে, অফিস অফ প্রফিট বলে। যখন তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তখন কিন্তু এখানে কনস্টিটিউশন আর্টিকেল 58 এর মধ্যেই দেওয়া রয়েছে, তিনি কোন ধরনের প্লেস বা পজিশন হোল্ড করে থাকতে পারবেন না যেখানে সেই ব্যক্তি একটা রেনিউমারেশন পাচ্ছে বা ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ পাচ্ছে বা বেনিফিট পাচ্ছে, এরকম কোন ধরনের ডাজ নট ডাজ নট শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, মানে তিনি কিন্তু এমপি কিংবা এমএলএ, ঠিক আছে, কোন ধরনের পদে উনি থাকতে পারবেন না। যখন এটা ভাবলেও চলবে না যে যখনই ওনাকে ইলেকশনের জন্য নমিনেট করা হচ্ছে তখনই ওনাকে এমপি বা এমএলএ সিটটা ছেড়ে দিতে হচ্ছে, এটা ব্যাপার না। সেটা হচ্ছে যখনই when he enter the office, তখনই, ঠিক সেই মুহূর্তের আগে তাকে কিন্তু এমপি এমএলএ পদ থেকে রিজাইন করতে হবে, বা বলা যেতে পারে বা ওনাকে ধরেই নেওয়া হবে উনি ওখানে পদটা ছেড়ে দিয়েছেন, মানে আলাদা করে আর রিজাইন করার দরকার নেই, আপনি আপনি পদটা এমনি ওনার ডিসলভ হয়ে যাবে। Who performs the duties of the president in case of his or her absence from India? আচ্ছা, 12 কোয়েশ্চেন কি বলছে? বলছে who performs the duties of president in case of his or her absence from India? তাহলে কে করবে ডিউটিটা, কে পারফর্ম করবে? অবভিয়াসলি ভাইস প্রেসিডেন্ট। মানে ভাইস প্রেসিডেন্ট কখন করবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, সেটা আমরা আগের কোশ্চেনে আমরা আলোচনা করে নিই, সেটা একবার দেখে নেবে। আর্টিকেল 65 এই বলা রয়েছে 12 কোশ্চেনটা। The next question, which amendment to the Indian Constitution introduced the procedure for the impeachment of the president? এই কোশ্চেনটাই ভুল। Next question, the president of India is elected by an electoral college comprising, the electoral college তো তোমরা এর আগেও কোশ্চেনটা করলে, members of both house of parliament and elected members of, এখানে members of both house, elected member of both house হবে, elected member of both house of parliament and elected members of legislative assemblies of states and union territories. বুঝা গেল? পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? 16, what is the process for impeaching the president of India? The process কি হবে? A motion is passed by simple majority in either house of parliament. A motion is passed by 2/3 majority in the both house of parliament. A vote of no confidence in president by cabinet. A petition signed by majority of the state. 16 টা কি হবে? 16 টা হবে এখানে a motion is passed by 2/3 majority in both houses of parliament. আচ্ছা, ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? ইমপিচমেন্ট দেওয়া রয়েছে, ইমপিচমেন্ট দেওয়া রয়েছে
প্রেসিডেন্ট ইমপিচমেন্ট, আর্টিকেল 61 ইমপিচমেন্ট প্রসিডিওর, কিভাবে এখানে ইমপিচ করা যায়। আমরা তাহলে এখানে কি দেখলাম? আচ্ছা, ফার্স্ট কি করতে হবে, যদি এর আগে যদিও কোনো ইন্ডিয়ান প্রেসিডেন্ট এখনো অব্দি ইমপিচ হয়নি সেরকম ভাবে, তখন ইমপিচমেন্ট হবে কোন কোন গ্রাউন্ডে, যদি তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেন, বা তাকে যদি অ্যাবসেন্স মাইন্ডেড পাওয়া যায়, আরো বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। এখন দেখা যাক কিভাবে তার ইমপিচমেন্টটা কার্যকরী হবে। ফার্স্ট হচ্ছে আমাদের রিজলিউশন আনতে হবে। রিজলিউশন আনতে হবে কত, যে টোটাল যে মেম্বার আছে, যে হাউসে আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে আরএস হতে পারে, এলএস, রাজ্যসভা হতে পারে, লোকসভা হতে পারে, যে হাউসে আমরা নিয়ে আসছি অন্তত 1/4 এর কম হলে হবে না, নট লেস দেন 1/4, not less than 1/4 of the total members। এতজন মিলে অন্তত একটা রিজলিউশন আনতে হবে, ইনিশিয়েট করতে হবে, যে কোনো হাউস হতে পারে সেটা। আর এই রিজলিউশন আনার আগে, তার আগে কি করতে হবে, তার আগে কিন্তু 14 ডেজ এর একটা প্রায়র নোটিস, 14 ডেজ আগে 14 ডেজ আগে একটা প্রায়র নোটিস sent to has to be sent to president, prior notice has to be sent to president before before যাই হোক। আচ্ছা, এখানে হচ্ছে প্রায়র নোটিশ আনতে হবে 14 দিন আগে, রিজলিউশন আনার আগে প্রায়র নোটিশ আনতে হবে 14 দিন আগে। তারপরে হচ্ছে সেটা রিজলিউশনটা পাস করাতে হবে সেই হাউসে 2/3 টোটাল মেম্বারশিপের, দেন হচ্ছে টোটাল মেম্বারশিপের 2/3 দিয়ে কিন্তু আমাদের ওটাকে রিজলিউশন পাস করাতে হবে। ওটা রিজলিউশন পাস করাতে হবে কত, 2/3 দিয়ে। ওখানে পাস হয়ে গেলে তারপর দেন আদার হাউস যাবে, সেখানে গিয়ে কি হবে, সেখানে আবার রিজলিউশন যখন তোলা হবে, সেটা পাস হয়ে যাবে, সেখানে কমিটি গঠন করা হবে, কমিটি গঠন করা হবে। কমিটি ওটা ইনভেস্টিগেট করবে, ইনভেস্টিগেশনের পরে কিন্তু ওখানে আবার ঠিক একই রকম সেম প্রসিডিওরে রিজলিউশনটাকে পাস করাতে হবে, করালে তাহলে ওখানে কিন্তু প্রেসিডেন্ট ওখান থেকে ইমপিচমেন্ট হয়ে যাচ্ছে। এবার আরেকটা জিনিস, যখনই আমরা দেখব প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু ওই পুরো প্রসিডিওরে প্রেসিডেন্ট একজন যে কোনো অ্যাডভোকেটকে, কিন্তু এটাও দেখা যায় তিনি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে উনি হায়ার করতে পারেন, বা অন্য কোনো অ্যাডভোকেটকে তিনি হায়ার করে লড়তে পারেন, এবং তিনি ওই প্রসিডিওর চলাকালীন কিন্তু পার্লামেন্টে উনি উপস্থিত থাকতে পারেন। এটা গেল। আচ্ছা, এটা গেল ইমপিচমেন্টের যে প্রসিডিওরটা রয়েছে।
ইমপিচমেন্টের প্রসিডিওর তখন একটা কিন্তু ইমপিচমেন্টের জন্য একটা কলেজ গঠন করা হয়, যেখানে কিন্তু যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে না, এই স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের কিন্তু যে সমস্ত মেম্বাররা তখন ভোট দিয়েছিল, ইলেক্টেড মেম্বাররা যারা ভোট দিয়েছে, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা। তখন কিন্তু যারা নমিনেটেড মেম্বার অফ বোথ হাউস, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এখানে এখানে একটা জিনিস দেখতে হবে, আমার ওখানে দেখতে হবে যে কিভাবে ইলেকট্রাল কলেজ গঠন করা হয়েছে, আর ইমপিচমেন্টের সময় কারা কারা তাকে কিন্তু ভোট দিতে পারে, ইমপিচমেন্টে কারা পার্টিসিপেট করতে পারে। আরেকটা জিনিস, শুধুমাত্র এটা নয়, ইউটিসের মানে দিল্লি আর পুদুচেরির যে কজন ইলেক্টেড মেম্বার ছিল না, ইলেক্টেড মেম্বার তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। হলো? এতটা ক্লিয়ার আশা করছি। নেক্সট কোশ্চেন, which of the following is a power of president of India during national emergency? ন্যাশনাল এমার্জেন্সিতে প্রেসিডেন্টের পাওয়ার কি? dissolve the Lok Sabha, appoint the Chief Justice of India, suspend the enforcement of fundamental rights, appoint the Prime Minister. যখন এমার্জেন্সি চলবে তখন কিন্তু প্রেসিডেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটস তিনি যেগুলোকে মনে করবেন সেগুলো কিন্তু তিনি ডিজলভ করে দিতে পারেন বা সাসপেন্ড করে দিতে পারেন, নট ডিজলভ বাট সাসপেন্ড করে দিতে পারেন। এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে? এটা আর্টিকেল 359 এ বলা রয়েছে যে প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড the enforcement of any fundamental rights during an emergency on the grounds of war, external aggression or armed rebellion. যে কোনো any fundamental rights can be suspended by president। যখন কিসের আন্ডারে ন্যাশনাল এমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হবে? আমরা জানি কি কি কার আন্ডারে হতে পারে। একটা হচ্ছে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর হলো আর্ম রেবেলিয়ন। এই তিনটে কারণে যদি হয় তখন কিন্তু এটা প্রেসিডেন্ট ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সাসপেন্ড করতে পারে। আর আর্টিকেল 350 আছে, সরি 358 আছে যে আর্টিকেল 19 এর আন্ডারে যে 6টা তোমাদের ক্লজ রয়েছে সেটা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। অটোমেটিক্যালি সাসপেন্ড হবে। তাহলে 358-তে কি দেওয়া রয়েছে? যে আর্টিকেল 19 যে পুরোটা ফ্রিডম অফ স্পিচ, এটা পুরোটাই যাবে। 6টা যে আর্টিকেল রয়েছে, সাবক্লাস রয়েছে, ক্লজ গুলো রয়েছে। আর যেটা সেটা হচ্ছে 359, সেটা হচ্ছে প্রেসিডেন্ট যে কোনো আর্টিকেলকে কিন্তু সাসপেন্ড করতে পারেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স অফ in 1947? এখানে কোশ্চেনটা ঠিক এরকম ভাবে বলা চলে না, কোশ্চেনটা হওয়া উচিত ছিল একটু অন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য লেজিসলেটিভ প্রসেস? লেজিসলেটিভ প্রসেসে কি করতে পারেন? টু ড্রাফট নিউ লেজিসলেশন, টু অ্যাপ্রুভ অর ভেটো বিলস পাসড বাই পার্লামেন্ট, টু মেডিয়েট বিটুইন দ্য টু হাউস অফ পার্লামেন্ট, টু ম্যানেজ দ্য বাজেট অফ দ্য পার্লামেন্ট। লাস্টে কি এসব? বাজেটটা কি পার্লামেন্টের বাজেট কি প্রেসিডেন্ট ম্যানেজ করে না, মেডিয়েট করে দুটো হাউসের? সেটা কি লেজিসলেটিভের মধ্যে পড়ে? করতে পারে কি? দেখো, আর ড্রাফট নিউ লেজিসলেশন কে ড্রাফট করবে? যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে তারা নিশ্চয়ই ড্রাফট করবে, তাই না? এখানে যেটা লেজিসলেটিভ প্রসেস থাকবে সেটা হলো কি, টু মেডিয়েট বিটুইন দ্য, সরি,
টু অ্যাপ্রুভ অর ভেটো বিলস পাসড বাই পার্লামেন্ট, এটা কিন্তু এনে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়বে। টু অ্যাপ্রুভ অর ভেটো বিলস পাসড বাই পার্লামেন্ট, প্রেসিডেন্টের ভেটো পাওয়ার ওটা কিন্তু আলাদা একটা পাওয়ারের মধ্যে পড়ে। The next question, which of the following function is performed by President of India in the context of foreign relation? ফরেন রিলেশনটা কি হবে বলছে, কন্ডাক্টিং ফরেন পলিসি নেগোসিয়েশন, অ্যাপয়েন্টিং অ্যাম্বাসাডার্স অ্যান্ড হাই কমিশনার্স, সাইনিং ট্রিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, অল অফ দ্য অ্যাবভ। তাহলে 20টা কি হবে? কন্ডাক্টিং ফরেন পলিসি নেগোসিয়েশন, অ্যাপয়েন্টিং অ্যাম্বাসাডার্স অ্যান্ড হাই কমিশনার্স, সাইনিং ট্রিটিস, এখানে তিনটেই হবে, অল অফ দ্য অ্যাবভ 20টা। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এই 20টা কোয়েশ্চেন আলোচনা করলাম। নেক্সট দিন আমরা আবার 20টা কোয়েশ্চেন আলোচনা করব উইথ এলাবোরেটেড এক্সপ্লেনেশন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।